বিএনপি একটা অত্যন্ত জটিল রাজনৈতিক সমস্যার মধ্যে গিয়ে ক্ষমতায় আসছে, একটা জটিল অর্থনৈতিক সমস্যার মধ্যে ক্ষমতায় আসছে, একটা জটিল ইন্টারন্যাশনাল যুদ্ধের সময় ক্ষমতায় আসছে এবং একটা জটিল রাজনীতির সময় বিএনপি ক্ষমতায় আসছে। এক্ষেত্রে বিএনপি একটা নীতি অবলম্বন করছে, বড় বড় বিষয়ে তারা কোনো মন্তব্য করছে না, চুপ করে আছে উটপাখির মতো, যা হবার হবে, আমরা ইনভলভ হব না, ন্যাচারালি ছেড়ে দিয়েছে, ঘুড়িটা যেখানে গিয়ে উড়ে উড়ুক। এইটা খুব ঝুঁকিপূর্ণ এবং খুব ডেঞ্জারাস। বিশেষ করে জ্বালানি সংকট যে জায়গায় গিয়ে ঠেকছে, একটা প্রবলেম হলো এদেশের মানুষ কোনো কারণ শুনতে চায় না। এদেশের ভোটাররা সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট, এবং এই অ্যান্টি এস্টাবলিশমেন্ট মানুষকে এখন এই মুহূর্তে বিএনপি স্বস্তি দিতে পারছে না। আমি এটার জন্য বিএনপিকে দায়ী করব না। ফ্যাক্ট রিমেন, মানুষ চরম অস্বস্তিতে আছে, গ্যাস নাই, সিএনজি নাই, এবং এই যে জিনিসগুলোতে মানুষ অস্বস্তিতে আছে এগুলো সরাসরি মানুষের ইনকাম এবং ডেইলি কমফোর্টে এফেক্ট ফেলছে। রান্না, প্রধানমন্ত্রী কিন্তু আসলে আবার দুঃখ প্রকাশ করেছেন, মানে তিনি এটাও বলেছেন যে তার সরকার কাজ করছে এবং এই সমস্যাগুলো তো আসলে বিগত সরকারের সময় রেখে যাওয়া সমস্যা, সেগুলো আসলে এক ধরনের উত্তরাধিকার সূত্রে এই সরকারকে পেতে হয়েছে। এটা সব সরকার বলে, হ্যাঁ এটা সত্য, কিন্তু আমি মনে করি দক্ষতার সাথে চালালে হয়তোবা কিছু প্রবলেম সলিউশন সমাধান করা যেত, কিছু প্রেডিকশন করা যেত। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ নিষ্ঠুরভাবে দেশ চালিয়েছে, কিন্তু তাদের একটা সময় পর্যন্ত এই ধরনের সমস্যা তারা জনগণকে ফেস করতে দেয়নি। তারা একদলীয় শাসন করেছে, একদলীয় ভোট করেছে, জোর করে ক্ষমতায় ছিল, কিন্তু আবার জনগণের সার, জনগণের বিদ্যুৎ, জনগণের পানি, জনগণের তেল, এইটা কিন্তু মেনটেন করতে পেরেছিল কেন? তারা খুব দক্ষ অ্যাডভাইজারের হেল্প নিয়েছিল, মেনটেন করতে পেরেছিল কেন? দক্ষ সচিবদের হেল্প নিয়েছিল, এবং তারাও হোল হার্টেডলি সরকারকে সেই সময় হেল্প করেছিল। বর্তমান সরকারে দক্ষ আমলা, সাবেক আমলা কতজন হেল্প করছে? এটা একটা বড় সমস্যা হচ্ছে। বিএনপি আগের 2001-এর বিএনপি আর 26-এর বিএনপি এক হবে না। 2001-এর বিএনপি তার 95 সালের বিএনপিকে নিয়ে আসতে পারছে, তার সেই সেট ছিল। এখন 17 বছর পরে আপনি তো 2005-এর সেট আনতে পারবেন না। সো বিএনপিকে বিদ্যমান রেখে যাওয়া কাঠামোতেই দেশ চালাতে হচ্ছে। জামাতের যেমন এই কাঠামোর কথা আপনি বলছেন, সেই কাঠামোতে কিন্তু বাংলাদেশ নতুন একটা বিরোধী রাজনৈতিক দলও দেখতে পেয়েছে, সেই দলটারও তো একটা ভূমিকা থাকার কথা এই সংকটের সময়। না, সংকটে তারা সমালোচনা করাও একটা বড় ভূমিকা, সমালোচনা করার ভূমিকাটাও বিশাল ভূমিকা, তো সমালোচনা করা তো আর কোনো সমাধান না। আমি মনে করি যেটা বিএনপির জন্য যে প্রবলেমটা হয়েছে, তারা পলিটিক্যালি ব্যুরোক্রেসিকে, পুলিশকে বিশ্বাস করতে পারছে না। সেটা যৌক্তিক কারণ আছে, কিন্তু আপনার বিশ্বাস করা ছাড়া আর তো কোনো বিকল্প নাই। আপনি 18 লক্ষ আমলাকে পরিবর্তন করে দেশ চালাতে পারবেন না। সো বিএনপির উচিত দেশ চালাতে যারা অভিজ্ঞ তাদের অ্যাডভাইস নেওয়া। সাবেক প্রচুর আমলা আছে, সাবেক পুরুষ হতে পারে, তারা আগের রিজিমেরও অংশ ছিল, হতে পারে, কিন্তু তারা এদেশের মানুষ, তারা এদেশেই থাকছে, তারা এদেশেই করতে চায়, তাদের সহযোগিতা নিতে হবে। আপনি যখন টু পলিটিসাইজ ওয়েতে দেশ চালাবেন, তখন আপনার মেরিট সিলেকশনটা ছোট হতে হতে একদম ছোট গণ্ডিতে চলে আসবে। ফলে যেটা হবে, দেশ চালাতে অভিজ্ঞতা নাই, যারা কোনোদিন মন্ত্রী ছিল না, এমপি ছিল না, সচিব ছিল না, যারা কনস্টিটিউশন অভিজ্ঞতা নেই, তাদেরকে নিয়ে আপনি দেশ চালাচ্ছেন। ফলে হচ্ছে কি, আপনার ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এটা খুব ঝুঁকিপূর্ণ। আমি মনে করি ঝুঁকিটা বিএনপিকে তাহলে এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ রাজনীতির মধ্যে দিয়ে যাচ্ছে বলে আপনার মনে হয়? বিএনপির সামনে খুব বেশি অপশনও নাই, কিন্তু বিএনপির এই মুহূর্তে উচিত ইনফর্মালি হলেও তার একটা স্ট্রং অ্যাডভাইজারি প্যানেল করা, যারা দেশকে দ্রুত স্বস্তি দিবে। অবশ্যই দীর্ঘমেয়াদী প্ল্যান বিএনপির থাকতে পারে, কিন্তু জনগণ কি অতদিন অপেক্ষা করবে? জনরোষ তো হবে, অসন্তোষ বাড়বে, এবং জনগণ তখন রাস্তায় নেমে যাবে। আবার এই জনরোষের পেছনেও কারো কারসাজি আছে কিনা, এবং উস্কানি থাকতেই পারে সবারই। যখনই আপনি ডেলিভারি দিতে পারবেন না, মানুষ মোটা দাগে কি চায়? মানুষ মোটা দাগে স্বস্তি চায়, নিরাপত্তা চায়। এই স্বস্তি নিরাপত্তা এখন পর্যন্ত দেশে আসেনি, আসবেও না, কারণ এই দেশটা এখন দরিদ্রের সংখ্যা বাড়ছে। আমি কালকে একটা পত্রিকায় পড়লাম, পাকিস্তানে এই মুহূর্তে নাকি 4 কোটি লোক ভিক্ষুক, এবং পাকিস্তানে কোনো থিওরি কাজ করছে না, বিকজ 4 কোটি ভিক্ষুক তৈরি হয়ে গেছে। আমাদের দেশে এই মুহূর্তে বেকারের সংখ্যা কত? অ্যাটলিস্ট 1 কোটি। তাদের মধ্যে রিসেন্ট বেকার কত? অ্যাটলিস্ট 50 লাখ। এই লোকগুলো কী করবে? এরা আস্তে আস্তে ক্রাইম করবে, এরা আস্তে আস্তে পলিটিক্যাল ক্রাইম করবে। কয়টা পুলিশ দিয়ে আপনি ঠেকাবেন? পুলিশ বা কেন আগাবে? হোল ইকোসিস্টেমটা ভেঙে পড়বে। সংকট আছে নানাবিধ, কিন্তু দায় আসলে শুধুই সরকারের উপর চাপিয়ে দেওয়ারও বা সুযোগ থাকে কিনা? মোহাম্মদ সেলিমউদ্দিন, বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিল। 2006 সাল থেকে 3টা ফার্স্ট ভোট হয়েছে, অস্বীকার করব না আমি। তারপরে একটা আন্দোলন হয়েছে, ব্যাপক আন্দোলন, সেই আন্দোলনে একটা সরকার পতন হয়েছে। 3 দিন দেশে সরকার ছিল না। তারপরে ডক্টর ইউনূস স্যার ক্ষমতায় আসছেন, উনি প্রায় 2 বছরের মতো ক্ষমতায় ছিলেন, 2 বছরের কম, 1.5 বছর, 18 মাস।
এবং 18 মাসে উনি যে রিফর্মগুলো করে ফেলা উচিত ছিল উনি অনেকগুলো শুরু করেও শেষ করতে পারেননি। আমি বলবো আশানুরূপ রিফর্ম উনি করতে পারেননি। 111-এও অনেক রিফর্ম হয়েছে, 111 অনেক ব্যাড সাইড আছে, কিন্তু রিফর্ম সাইড আমি লয়ার হিসেবে বলবো 111 রিফর্ম সাইডে পলিসি লেভেলে, ইনস্টিটিউশন লেভেলে অনেক কাজ করে গেছে, যেগুলো পরবর্তী গভর্নমেন্ট সব বাদ দিতে পারেনি। সেই কারণে বিএনপি যখন আসছে, বিএনপির জন্য আসলে তো একটা ভাঙ্গাচোরা স্ট্রাকচার যেটা বারবার ভেঙেছে। 3টা ভোটের পরে আওয়ামী লীগ রয়ে গেছে, বিএনপির জন্য কি মেগা প্রজেক্টগুলোই রয়ে গেছে, ভালো জিনিস, পদ্মা সেতু, এক্সপ্রেসওয়ে, এগুলো রয়ে গেছে, এমআরটি, এগুলো খারাপ জিনিস না, এগুলো ভালো জিনিস, এগুলো বিএনপি বন্ধ করা ঠিক হবে না, এগুলোকে আরও ফ্যাসিলিটেট করতে হবে, যে অংশ রিমেইনিং আছে ওটা করে ফেলতে হবে। তো সেখান থেকে বিএনপির আসলে কি করবে বিএনপি এখন, এটাই তো বিএনপি এখন বুঝবে না। কি অ্যাগ্রেসিভ অর্থনৈতিক পলিসিতে যাবে, সোশ্যাল ওয়েলফেয়ারে যাবে, বিএনপির মতো এত পুরাতন একটা দল, তারা কি আপনার মনে হয় যে এই 6 মাসে আসলে এটা বুঝতে পারছে না বা এই সিদ্ধান্তটা নিতে পারছে না? এটা সিদ্ধান্ত নিতে পারছে না তা না, সিদ্ধান্তগুলোই এমন যেটা দুদিকেই আপনাকে ক্ষতি ভালো সব দিক আছে। ধরে নেন আওয়ামী লীগের রিভাইভালের বিষয়ে যদি বিএনপি বলে হ্যাঁ আওয়ামী লীগ রিভাইভ হওয়া উচিত, জামাত এনসিপি আন্দোলন করবে, একদম গ্যারান্টিড। আবার বিএনপি যদি আওয়ামী লীগকে রিভাইভ হতে না দেয়, এটারও কিন্তু একটা পলিটিক্যাল দায়, প্রতিবেশী দেশের প্রেশার, এটা আমরা ওপেন সিক্রেট হয়ে গেছে এখন, এগুলো আসতে থাকবে এবং এটা বাড়তে থাকবে, সারমাউন্টেবল হবে এক পর্যায়ে, এবং ক্রাইসিসও বাড়তে, যেমন তেলের জন্য আমাদের প্রতিবেশী দেশের হেল্প লাগতে পারে, জ্বালানির জন্য হেল্প লাগতে পারে, ক্রাইসিস টাইমে আমরা ওখান থেকে কুইক তেল পেতে পারি। তো আরো অনেক বিষয় আছে। জামায়াত ইসলামী যেভাবে দায় চাপিয়ে দিচ্ছে সেটিকেও আপনি আসলে অনেকটাই দায়সারা মনে করেন কিনা? না, আমি মনে করি জামাত ইসলামী নিজেকে একটা বিরোধী দল দেখানোর চেষ্টা করছে। আমি মনে করি জামাতের মধ্যে একাংশের ধারণা এবং সঠিকভাবে 2001 থেকে 2006 তারা বিএনপির সাথে ওতপ্রোতভাবে ছিল, এবং সেই সময়ের অনেক দুর্নীতি জামাতের লোক না করলেও ক্যাবিনেটে থাকার কারণে জামাতকে এই দায়টা নিতে হচ্ছে, এবং জামাতের যে 2জন মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির কোনো অভিযোগ নাই, কিন্তু অ্যাজ এ হোল যেহেতু ক্যাবিনেটের পার্ট ছিল তারা দুর্নীতি থেকে সরে আসতে পারবে না। মেবি এই কারণেই জামাত সরকার থেকে নিজেকে এবার খুব ডিস্টেন্সে রাখছে। আমি একটা বিষয় বলবো, জামাতের বিরুদ্ধে অনেক সমালোচনা করব, কিন্তু জামাতকে 71 দিয়ে আর শুধু বিচার করা এখন ঠিক না। জামাত কিন্তু ডাকসু সহ সমস্ত বিশ্ববিদ্যালয়ে জয়লাভ করেছে এবং ফেয়ার ভোটেই করেছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছে। অর্থাৎ তরুণদের মধ্যে জামাত কিছু দিতে পেরেছে, একটা বড় অংশের তরুণকে, একটা রাজনীতি, একটা সিস্টেম, একটা কাঠামো। কিন্তু সেই জায়গাটিতেও আসলে আজকে যখন প্রধানমন্ত্রী বলেন যে বিভ্রান্ত করতে এলে সমুচিত জবাব দেওয়ার তিনি আহ্বান জানিয়েছেন, মানে বিভ্রান্ত করার চেষ্টা তার মানে জামায়াত কোথাও না কোথাও গিয়ে করছে এই মুহূর্তে, এই সংকটকালীন সময়টাতে না, আমি বলবো ওই জামাতটা আপনি অন্য ডেলিভারি দিয়ে দিতে পারেন এই সংকটকালীন সময়টাতে। তাহলে আসলে বিরোধী রাজনৈতিক দলের ভূমিকাটা ঠিক কিরকম হওয়া উচিত ছিল? এই প্রসঙ্গে ফিরবো আবারও। জি25 ইস্পাত নিবেদিত রাজখান থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজখান দেখছেন, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে সরকারের চাইতে যদি ভালো পরিকল্পনা থাকে সেটি তিনি আসলে গ্রহণ করবেন, এবং বিরোধী রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বারবার এই কথা বলেছেন। আমরা দেখেছি এনসিপির এক নেতা, তিনি আজকে তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এমনকি জামায়াত ইসলামীও কিন্তু নানান 4টি পরিকল্পনার কথা বলেছে। মানে এই পরিকল্পনার মধ্য দিয়ে ভাই যখন বারবার এই ধরনের আহ্বান জানানো হচ্ছে, একই সময় আবার আমরা এটিও দেখলাম প্রধানমন্ত্রীকে বলতে যে তার যদি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা অব্যাহত থাকে সেক্ষেত্রে সমুচিত জবাব দেওয়া হবে। কোনটি আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে? না, এটা আমি মনে করি এগুলো খুব বড় ইস্যু না। আসলে মাননীয় প্রধানমন্ত্রী ওই সিনেমার মতো খেলছেন, একটা সিনেমা হচ্ছে না, একদিনের জন্য সিএম দিয়ে দেয় অনিল কাপুরকে, অনেকটা এরকম। তো কেউ একজন আগেও আসতে পারে না। এই দেশ চালানো কঠিন, এই দেশ চালানো খুবই কঠিন। এরশাদ স্যার আমাকে বলে গেছেন যে এই দেশ চালানো খুবই কঠিন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড চালানো খুব সোজা, কারণ সেখানে 80% কাজ রেডি থাকে। যিনি প্রাইম মিনিস্টার হন তিনি 20% কাজ করেন, ইনোভেটিভ কাজ করেন। বাংলাদেশে যিনি প্রাইম মিনিস্টার হবেন তাকে লিটারেলি 80% রিস্ক এবং কাজ করতে হবে। সেটার জন্য অভিজ্ঞতা লাগবে, অভিজ্ঞতা সম্পন্ন লোক পাশে রাখবে। অভিজ্ঞতার কোনো বিকল্প নাই এবং নেগোসিয়েশনের কোনো বিকল্প নাই, নেগোসিয়েশন শক্তির কোনো বিকল্প নেই এবং নেগোসিয়েটরের কোনো বিকল্প নেই। সেখানে সরকার, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা আমার বলা ঠিক না যেহেতু আমি বিএনপির কেউ না, বিএনপি তার পূর্ণ শক্তি ব্যবহার করেনি। বিএনপি এক্ষেত্রে আবেগী অ্যান্ড রোমান্টিসিজম দিয়ে দেশ চালাচ্ছে, অথবা একটা ইংলিশ শব্দ আছে, এইরকম বাংলাদেশের এই পরিস্থিতিতে আবেগী এবং রোমান্টিসিজম দিয়ে দেশ চালানোর মানে সুযোগ কি আসলে বিএনপির কাছে আছে? অবশ্যই নেই। বিএনপি সেরেন্ডিপিটি একটা শব্দ আছে, যে হঠাৎ অপ্রত্যাশিত ভালো কিছু হয়ে যাবে। হয়তো বা সরকার ভাবছে অপ্রত্যাশিত কিছু ভালো, যেহেতু আমরা খারাপ কাজ করছি না, গুম হচ্ছে না, আল্লাহ ভক্ত মানুষ আমরা, আমাদের জন্য ভালো কিছু হয়ে যাবে। অপ্রত্যাশিত ভালো কিছু কি বিরোধী দল হইতে দিবে না? সেটা বিরোধী দল তো ঠেকাবে না ভালো কিছু হলে, কিন্তু অপ্রত্যাশিত ভালো হবে এমনটা প্রত্যাশা না রাখাই ভালো। দেখুন, রাজনীতি আপনাকে কঠিনভাবে অঙ্কের ভিত্তিতেই করতে হবে, লাভ ক্ষতির খেলা দিয়েই করতে হবে। কোনটায় দেশের লাভ, কোনটায় দলের লাভ, কোনটায় সরকারের লাভ, এখানে ঠিক আবেগ খুব একটা কাজ করে না। যেমন প্রথমেই সরকার কিন্তু
ম্যাসিভ উচ্চাকাঙ্ক্ষী সোশ্যাল ওয়েলফেয়ার নিয়ে নিয়েছে প্রথমেই। এইটা 5 বছর ক্যারি করা এবং অনেস্টলি করা এই লিস্ট, এটা সরকারের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু নিয়ে সরকারি মন্ত্রী বারবার বলছেন যে তারা প্রতিশ্রুতি দেন, প্রতিশ্রুতি রাখেন। এই ফ্যামিলি কার্ডের কথা বা যে কার্ডগুলোর কথা আপনি বলছেন সেগুলো তারা প্রতিশ্রুতি রাখছেন, রাখার চেষ্টা করছেন। এখনো এই প্রতিশ্রুতি পালন করা অনেক বড় টাস্ক এবং নিখুঁতভাবে লিস্টটা করা অত্যন্ত কঠিন কাজ। কারণ আপনার জাতিগতভাবেই খুব একটা সৎ এমনটা বলবো না, আমাদের নেতৃবৃন্দ নেতাকর্মীরা সৎ এমনটাও বলবো না। দেখা যাবে এখানে অনিয়ম হবে এবং অনিয়মের অনেক নিদর্শনও আছে। আমার নিজের সুন্দরগঞ্জ এলাকাতেও এটা নিয়ে মিছিল মিটিং হয়ে টিউন অফিসে তালা পর্যন্ত হয়ে গেছে। তো এটা ঘটছে, তো সেইগুলো আমি মনে করি একটু পরে করা উচিত ছিল। আগে আমাদের অর্থ সঞ্চয়, কর্মসংস্থান সৃষ্টি, ওই দিকে জোর দেওয়া উচিত ছিল। পাশাপাশি দেশে তো একটা পলিটিক্যাল সলিউশন লাগবে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, অন্য সব দল, এদের মধ্যে একটা রেজলিউশন লাগবে। সেটা হতে পারে আওয়ামী লীগের জন্য খুব হার্শ। আমি একটা উদাহরণ দিই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে হিটলারকে, জার্মানিকে কোনো রেজলিউশন দেওয়া হয়নি। 10-15 বছর নির্মমভাবে সাক করা হয়েছে। সেই জার্মানি কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আবার করে ফেলছে। তো সেইটার জন্যই একটা রেজলিউশন লাগবে। সেটাও তো আসলে জনগণের উপর ছেড়ে দিতে হবে। জনগণ কোন রাজনৈতিক দলকে দেখতে চায়, জনগণ ক্ষমতায় কাকে দেখতে চায় সেটা এক জিনিস, কিন্তু আসলে আওয়ামী লীগকে পতন ঘটানো ছিল একটা আন্দোলন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো আসলে কোনো আন্দোলন ছিল না। সেটা আওয়ামী লীগের অনেক দায় আছে। সেটা হয়তো তাদের কর্মকাণ্ডের কারণে। সেখানে আপনার সকলের সহাবস্থানটা নিশ্চিত করতে হবে, তাহলে দেশের অর্থনীতি শান্ত হবে। তা নাহলে অর্থনীতি অশান্ত